আজকের আলোচনায় থাকছে ভাব সম্প্রসারণে ভালো নম্বর পাওয়ার কিছু কৌশল আর সেই সাথে থাকবে যখন কিছুই কমন পড়বে না, ভাব সম্প্রসারণ তোমার মুখস্থ নেই, তখন কি করতে হবে? একেবারে কি প্রশ্নটা ছেড়ে দিয়ে আসবো, নাকি কিছুটা লেখা যাবে? তো সেরকম কিছু টিপস দেব যাতে অন্তত এক পৃষ্ঠা হলেও লিখতে পারো। আর পৃষ্ঠার প্রসঙ্গ যেহেতু আসলো, সেই কারণে আগেই বলে রাখি, অনেকেরই সংশয় থাকে কত পৃষ্ঠা লিখতে হবে এটা নিয়ে। তো ভাব সম্প্রসারণের স্ট্যান্ডার্ড আয়তন হচ্ছে ২ থেকে ৩ পৃষ্ঠা। ৩ পৃষ্ঠার বেশি লেখা উচিত নয়, তাহলে অপ্রয়োজনীয় কথা বেশি চলে আসবে। আবার ২ পৃষ্ঠার কম লিখলেও কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে। আর যদি একেবারেই কনফিডেন্ট থাকো যে প্রতিটা লাইনই খুব গুরুত্বপূর্ণভাবে লিখতে পারবে, শব্দগুলো বেশ তাৎপর্যপূর্ণ, তাহলে ১ পৃষ্ঠা লিখতে পারো। তবে এই রিস্ক নেওয়া ঠিক না। কমপক্ষে ২ পৃষ্ঠা লেখা উচিত। তো এবার দেখি যে কিভাবে ভাব সম্প্রসারণ লিখব, কোন ফরম্যাটে লেখা উচিত। সাধারণত ৩ টি ধাপে এই ভাব সম্প্রসারণ লিখতে হয়। অর্থাৎ কমপক্ষে ৩ টি প্যারা তোমাকে করতে হবে। আর এই প্যারা ৩ টি হচ্ছে ভূমিকা, মূল ভাব এবং উপসংহার। এটা সবাই জানো। তো যেটা অনেকেই করে যে এই পয়েন্টগুলোর নাম লিখে দেয়, আবার অনেকেই পয়েন্টগুলোর নাম লেখে না। তো এর উপরে একেবারেই নাম্বার নির্ভর করে না। অর্থাৎ এই যে ভূমিকা, মূল ভাব, উপসংহার, এই পয়েন্টগুলোর নাম তুমি লেখো বা না লেখো, এই প্যারাগুলোতে তোমাকে লিখতে হবে। তবে ব্যক্তিগতভাবে এগুলোর নাম সরাসরি উল্লেখ না করাটাই আমি ভালো মনে করি। কারণ তোমরা এখন এইচএসসি পর্যায়ে পড়ো। আর সবাই জানে যে কোথায় কে কি লিখছে। শুরুর অংশটা ভূমিকা, এটা সবাই জানে। কাজেই ওটার উল্লেখ করার দরকার নেই। তাহলে এবার দেখি যে এই ভূমিকায় আসলে আমরা কি লিখব? তো সাধারণত যে ভাব সম্প্রসারণটা তোমাকে লিখতে বলবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে, সেখানে ২-৩ টা শব্দ থাকবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে শব্দগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। আর সেই শব্দগুলোকে তোমাকে ২-৩ বার পড়ে চিহ্নিত করতে হবে যে কোন শব্দগুলো আমাকে উল্লেখ করতে হবে বারবার। যেমন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। তো এই অংশটুকু ২-১ বার পড়ো এবং কি মনে হচ্ছে? ২-১ টা শব্দ অবশ্যই আমাদের কিওয়ার্ড হিসেবে মনে হচ্ছে যে এগুলোই আমাদের ব্যাখ্যা করতে হবে। যেমন দণ্ডিত, দণ্ডদাতা, বিচার, এই বিষয়গুলোই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তখন আমাদের যেটা করতে হবে, এগুলোর একটা সরল অর্থ বের করতে হবে অথবা সিনোনিম বের করতে হবে বা একই রকম অর্থ বোঝায় এরকম কিছু শব্দ চিন্তা করতে হবে। তো এইভাবে এই অংশটার একটা সরল অর্থ তোমাকে লিখতে হবে। অর্থাৎ ভূমিকায় তুমি তাই লিখবে যেটা প্রশ্নে আছে। কিন্তু সেটা প্রশ্নের ভাষায় নয়, তোমার নিজের ভাষায়। তাহলে এই অংশটার ভূমিকা যখন আমরা লিখব, তখন এই যে দণ্ডিত, দণ্ডদাতা, এগুলোর সমার্থক শব্দ আগে আমাদের চিন্তা করতে হবে। দণ্ডিত মানে কি? দণ্ডপ্রাপ্ত বা আসামি বা অপরাধী। আর দণ্ডদাতা অবশ্যই বিচারক বা যিনি শাস্তি প্রদান করেন, ন্যায় বিচারক, এইভাবে প্রকাশ করব। আর কাঁধে যবে সমান আঘাতে, তার মানে সরাসরি আমরা কাঁধে অবশ্যই ব্যবহার করব না। আমরা লিখতে পারি যে সমভাবে ব্যথিত হন বা সহানুভূতি প্রকাশ করেন বা সহমর্মিতা বোধ করেন, এভাবে কিন্তু প্রকাশ করা যায়। তাহলে ভূমিকাটা আমরা কি পেয়ে যাচ্ছি? যে বিচারে বিচারক দণ্ডপ্রাপ্তের সাথে সমানভাবে ব্যথিত হন, সেই বিচারই উৎকৃষ্ট। দেখো, হুবহু কিন্তু ওই কথাটাই এখানে লিখেছি, শুধু অন্য শব্দগুলো ব্যবহার করে। আর যেহেতু একটা বাক্য দিলে আমার কাছে একটু কম মনে হয়ে যাচ্ছে ভূমিকা হিসেবে, সেজন্য আমি আরো একটা বাক্য যোগ করেছি, যে কারণ এতে মানবিকতার মাহাত্ম্য প্রকাশ পায়। তাহলে কি মনে হচ্ছে? যদি কখনো কমন না পড়ে, ভূমিকা কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। তবে ভূমিকাই যেহেতু যথেষ্ট নয়, আমরা এবার সম্প্রসারিত ভাবটা দেখি যে এইখানে কি লিখব। তো ওই যে শব্দগুলো আলাদা করতে বলেছিলাম, যে শব্দগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেই শব্দগুলো আসলে কি অর্থ প্রকাশ করে? এতক্ষণ তো আমরা ভূমিকায় শুধু একটা শব্দে প্রকাশ করেছি। এবার সেটা একটু বিস্তারিত অর্থে প্রকাশ করতে হবে। যেমন দণ্ডিত, আমরা এক বাক্যে হয়তোবা দণ্ডপ্রাপ্ত বলেছি। কিন্তু কারা দণ্ডপ্রাপ্ত হয়? অবশ্যই যারা ন্যায়ের কাজ করেন না, যারা অপরাধ করেন। আবার যিনি দণ্ড দেন, তিনি কি করেন? তাকে কেন নিয়োগ দেওয়া হয়? তার কাজটা কি? তার দায়িত্ব কি? এগুলো নিয়ে কিন্তু ২-৩ লাইন লেখা যায়। তো তুমি দেখবে যে ওই ২-৩ টা শব্দ নিয়ে তুমি যখন এরকম ২-৩ টা বাক্য লিখবে, তখন কিন্তু এমনিই অর্ধেকের বেশি পৃষ্ঠা হয়ে যাবে। প্রায় ১ পৃষ্ঠাও হতে পারে। আর এভাবেই তোমাকে এই মূল ভাবের ১ম অংশটা লিখতে হবে। অর্থাৎ যে শব্দগুলো গুরুত্বপূর্ণ মনে হবে তোমার কাছে, সেই শব্দগুলো সম্পর্কে তুমি ২-৩ টা বাক্য লিখবে। যেমন এখানে উদাহরণটা দেখো,
ভালো কাজ কিংবা অপরাধ দুটিই মানব চরিত্রের বৈশিষ্ট্য। ভালো কাজ করলে মানুষ যেমন তার স্বীকৃতি পায়, তেমনি অন্যায় বা অপরাধের বিপরীতে তার জন্য রয়েছে নির্ধারিত শাস্তি। অর্থাৎ এইখানে এই যে দণ্ডিত শব্দটা, সে কিভাবে আসলে দণ্ডপ্রাপ্ত হচ্ছে, সাজাপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়ে মাত্র ২ টা বাক্য লিখেছি। এরপরে বিচারক সম্পর্কে ২-৩ টা বাক্য আছে, যে সাধারণত শাস্তি দেওয়া হবে কিনা বা কি ধরনের শাস্তি দেওয়া হবে, এসব নির্ধারণ করার জন্য বিচারক নিয়োগ করা হয়। বিচারকের কাজ কেবল শাস্তি নিশ্চয়ন করা নয়, কোন পরিস্থিতিতে অন্যায় সংঘটিত হয়েছে এবং সকল মানবিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত শাস্তির বিধান করা। এবং এরপর ওই যে কাঁধে যবে সমান আঘাতে একটা অংশ ছিল না, সেজন্য আমি একটা বাক্য লিখেছি যে, আর যখন বিচারক অপরাধীকে শুধু দোষী নয়, একজন মানুষ চিন্তা করবে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই সহানুভূতি জন্ম নিবে। এভাবে তুমি প্রধান যে ২-৩ টা শব্দ থাকবে, সেগুলোর একটা প্রাথমিক ধারণা দিয়ে মূল ভাবের ১ম অংশটা লিখবে। এরপরে কি লিখবে? সাধারণত প্রতিটা বক্তব্যেরই কিছু নেগেটিভ সাইড থাকে, কিছু পজিটিভ সাইড থাকে, বা কেউ এটার দ্বিমত পোষণ করতে পারে। তো সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। আর যদি এমন কোনো বিষয় থাকে যে কিছু তুলনা করা হচ্ছে, উপমা করা হচ্ছে, তাহলে ওই বিষয়টা আগে সরাসরি লিখবে। কেন এখানে তুলনা করা হচ্ছে? তারপরে সেটার বাস্তব জীবনের যে একটা প্রতিফলন ঘটে, বা কেন এটার সাথে আসলে এই প্রাসঙ্গিক করে এখানে তোমাকে ভাব সম্প্রসারণ লিখতে বলা হচ্ছে, সেটা লিখবে। তো এখানে আমাদের তেমন কোনো তুলনার বিষয়টা নেই। এটা আমরা পরের উদাহরণে দেখব। এখন দেখি যে এর বিপরীতে যারা মত পোষণ করেন, সেটা যদি করে থাকেন, বা নেগেটিভ সাইড গুলো চিন্তা করে আমরা কিভাবে লিখতে পারি। এখন আমরা যেটার ভাব সম্প্রসারণ করছি, সেটার কিন্তু অবশ্যই একটা নেগেটিভ সাইড আছে। কারণ বিচারক যদি সবসময় মায়া দেখায় অপরাধীর প্রতি, তাহলে তো আর শাস্তি দেওয়া যাবে না। আর শাস্তি না দিলে সমাজ থেকে অপরাধও দমন করা যাবে না। সেই কারণে তুমি এভাবে লিখতে পারো যে, সমাজকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে চাইলে সকল প্রকার অন্যায় দমন করতে হবে। এজন্য অপরাধের শাস্তি বিধানের কোনো বিকল্প নেই। তবে এই শাস্তি প্রণয়ন যান্ত্রিক না হয়ে মানবিক হওয়া উচিত। অপরাধী ব্যক্তিকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। তাকে একটা সুশৃঙ্খল জীবনের সম্ভাবনা দেখিয়ে তার মনোজগতে পরিবর্তন আনতে পারলে রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সার্থক বলা যায়। আর ভাব সম্প্রসারণে তুমি খুবই ভালো নম্বর পাবে যদি ২-১ টা উদ্ধৃতি বা কোটেশন ব্যবহার করো। আর তোমাদের জন্য এখানে প্রাসঙ্গিক মনে করে আমি অনেক কষ্ট করে পাওলো কোয়েলোর একটা কোটেশন খুঁজে বের করেছি। এখান থেকে সেটা শিখে রাখতে পারো। এভাবে তুমি মূলভাবে শেষ অংশটা লিখবে। আর আরো একটা বিষয় লিখতে পারবে, যদি উদাহরণ দেওয়া যায়। সাধারণত যে ভাব সম্প্রসারণগুলো থাকে, সেটার কোনো না কোনো উদাহরণ দেওয়া যায় বিখ্যাত মনীষীদের কথা উল্লেখ করে। তো এইটার তেমন কোনো উদাহরণ আমি পাইনি। তোমরা যদি পাও সেটা অবশ্যই উল্লেখ করবে। তো এভাবে মূল ভাবটা লেখার পরে উপসংহার লিখবে। উপসংহারে তুমি যা লিখেছো এই পর্যন্ত, সেটারই একটা সংক্ষিপ্ত ভার্সন লিখবে। অর্থাৎ যা লিখেছো সেটার ২-৩ বাক্যে শর্ট করে কিভাবে লেখা যায়। পরিশেষে বলা যায়, অন্যায়কে সমর্থন করা এবং অপরাধীকে সমর্থন করা এক বিষয় নয়। যেহেতু কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় এবং একই সাথে অপরাধের বিচারও করতে হবে, তাই বিচারকের দায়িত্ব সর্বোচ্চ মানবিকতার দৃষ্টিকোণ থেকে শাস্তির বিধান করা এবং সহমর্মিতার পরিচয় দেওয়া। অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে তুমি তোমার যুক্তিতেই অটল থাকবে, যা লিখেছো সেটাকেই সাপোর্ট করার জন্য আর ২-৩ টা বাক্য দিয়ে পরিশেষে বলা যায় এভাবে শুরু করে উপসংহারটা লিখবে। তাহলে আমরা এখন আরো একটা উদাহরণ দেখি যে, যেভাবে আমরা টিপসগুলো বললাম যে কোনটার পরে কি লিখবো, সেটা আসলেও মেলানো যায় কিনা। আর এটা আমি একটা বই থেকে নিয়েছি। আর বই থেকে নেওয়া এই ভাব সম্প্রসারণটা হচ্ছে, দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নাই। আর এই কথাটার মধ্যে কোন শব্দ আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? অবশ্যই দুঃখ এবং পরশ পাথর। আর তেমন কিছু আমার কাছে স্পেশাল মনে হচ্ছে না। এই শব্দ দুটো নিয়েই আমরা চিন্তা করব। আর ভূমিকা অংশে এই কথাটার একটা সরল অর্থ করা হয়েছে। এই লাইনটা লক্ষ্য করো, দুঃখের স্পর্শেই মানব সত্তা জাগ্রত হয়, জীবন হয় মানবিক বোধে আলোকিত। একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যদি লক্ষ্য করো যে এটার কিন্তু অর্থটা আসলে এই লাইনটাই, অর্থাৎ ভূমিকাতেই অর্থটা বলা হয়েছে, এবং আগে পরে প্রাসঙ্গিক ২ টা বাক্য যোগ করা হয়েছে। আর মূল অংশে দুঃখ, সুখ এই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, এবং আগের ভাব সম্প্রসারণে যেটা বলেছিলাম যে যদি তুলনা করা হয়, তাহলে সেই বিষয়টা আগে ব্যাখ্যা করতে হবে। তারপরে সেটা কেন প্রাসঙ্গিক সেটা উল্লেখ করতে হবে। তো এইখানে লক্ষ্য করো যে, পরশ পাথরের ছোঁয়ায় লোহা যেমন সোনায় পরিণত হয়, তেমনি দুঃখরূপ পরশ পাথরের ছোঁয়ায় মানুষের সব গ্লানি দূর হয়ে যায়, মানুষ লাভ করে জীবনের সার্থকতা। এইভাবে যে তুলনাটা
আমাদের মূল অংশে প্রশ্নে দেওয়া আছে সেইটারই ব্যাখ্যা করা হবে এবং তারপরে সেটা কেন প্রাসঙ্গিক সেটা লিখতে হবে। যেমন এখানে আছে, দুঃখ থেকেই প্রজ্ঞা বা জ্ঞানের উন্মেষ ঘটে। দুঃখের দারুণ দহন শেষে যে সুখ আবির্ভূত হয় তা অনাবিল ও অতুলনীয়। দুঃখের আগুনে মানুষের মনুষ্যত্ব ও বিবেককে খাঁটি সোনায় পরিণত করে। এভাবে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম করে বলা হয়েছে এবং সবশেষে উদাহরণ আছে। আগেই বলেছি যে যখনই উদাহরণ প্রাসঙ্গিক মনে হবে যে বিখ্যাত ব্যক্তিরা কি করেছেন এই ক্ষেত্রে, সেইটা কিন্তু উল্লেখ করতে হবে। তো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটা দেওয়া আছে। কাজী নজরুল ইসলাম কি করেছিলেন তার দুঃখের বর্ণনা দেওয়া আছে এবং বিভিন্ন ধর্মের যে মনীষীরা আছেন তাদের কথাও উল্লেখ করে এটাই আসলে প্রমাণ করতে চাওয়া হয়েছে যে সবাই এই যারা বিখ্যাত হয়েছেন পৃথিবীতে দুঃখকে জয় করেই হয়েছেন এবং যথারীতি খুবই সাধারণভাবে একটা উপসংহার লেখা হয়েছে। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে, ১ম কথা হচ্ছে ৩ টা প্যারায় লিখতে হবে, কমপক্ষে ৩ টা প্যারায়। মূলভাবে কিন্তু ২ থেকে ৩ টা প্যারাও তুমি আলাদা করে করতে পারো। আর ২ প্যারা করলে সেটা দেখতে খুব ভালো লাগে। তবে কমপক্ষে ভূমিকার জন্য ১ প্যারা, মূল ভাবের জন্য ১ প্যারা আর উপসংহারের জন্য ১ প্যারা, এই ৩ টি প্যারা তোমাকে লিখতেই হবে। আর ভূমিকায় লিখবে তুমি সরল অর্থ, আর মূল ভাবে লিখবে আগে প্রাথমিক ধারণা দিবে, তারপরে তুলনা থাকলে সেটার ব্যাখ্যা দিবে, তারপর যেটা বাস্তব জীবনে প্রযোজ্য সেটা দিবে, অথবা নেগেটিভ সাইড থাকলে সেটার ব্যাপারে ২-৩ লাইন লিখবে। এরপরে যদি উদাহরণ দেওয়া যায় সেটা দিবে। আর যদি ২-১ টা কোটেশন মনে পড়ে সেটা দিলে তো আরো ভালো। এরপরে সবকিছু মিলিয়ে একটা সংক্ষেপে উপসংহার টেনে দিবে। এইভাবে লিখলেই সবচেয়ে বেশি নাম্বার পাবে তুমি এই ভাব সম্প্রসারণ অংশে। আর এইখানে একটা লিস্ট আছে ১৬ টি ভাব সম্প্রসারণের। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো নিজেরা। আর বই থেকে এই ভাব সম্প্রসারণগুলো অবশ্যই পড়বে, কারণ এইগুলোকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে আজকে এ পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থেকো।